স্বাগত বিরতি সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। বুধবার থেকে করোনার বিধিনিষেধ শিথিল, স্বাস্থ্যবিধি মানার শর্তে খুলবে সবকিছু, চলবে গণপরিবহন। রাজধানীর প্রতিটি টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়ার অভিযোগ অনেকের। করোনায় আরও 241 জনের মৃত্যু, নতুন রোগী 10,299 জন, শনাক্তের হার 24.52। পরিমণির সঙ্গে সম্পৃক্ত অনেকের তথ্য পাওয়ার দাবি সিআইডির, চলছে তদন্ত, অপরাধের প্রমাণ মিললেই ব্যবস্থা। এবং নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া গতির পিকআপ ভ্যান খাদে পড়ে 6 জন নিহত, আহত আরও 5 জন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। বুধবার থেকে শর্ত সাপেক্ষে খুলছে প্রায় সবকিছু, চলবে গণপরিবহনও। বাস, ট্রেন, লঞ্চে যাত্রী নেওয়া যাবে সব আসনে, তবে সড়কে নামবে মোট সংখ্যার অর্ধেক। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে খুলছে না পর্যটন এবং বিনোদন কেন্দ্র, করা যাবে না কোনো ধরনের সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক জমায়েত। দেশে করোনার সংক্রমণ, মৃত্যু এখনও ঊর্ধ্বমুখী। সংক্রমণ ঠেকাতে দেয়া কঠোর লকডাউন শেষ হচ্ছে মঙ্গলবার। এরপর বুধবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, তবে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। রোববার এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, অর্থনীতি সহ সামগ্রিক বিবেচনায় শর্ত সাপেক্ষে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, খুলছে মার্কেট, দোকানপাট, সব সিটে যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, তবে সড়কে নামতে পারবে মোট সংখ্যার অর্ধেক। অর্ধেক যাত্রী না করে ফুল যাত্রী করা হচ্ছে এই জন্য যে বারবার ওই অর্ধেক যাত্রী দিলে ওরা 60% ভাড়া বেশি নিচ্ছে, আবার একই সাথে দেখা যাচ্ছে আপনার সবটা ফুল নিয়ে যাচ্ছে, তো লাভ হচ্ছে না খুব একটা, এবং করে ফাঁকি ফাঁকির জন্য বলা হচ্ছে সমসংখ্যক করবে, কিন্তু স্বাস্থ্যবিধি নেই। দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, খাবার দোকান সকাল 8টা থেকে রাত 10টা, তবে বন্ধ থাকবে বিনোদন ও পর্যটন কেন্দ্র। কোনো ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ করা যাবে না। বিধিনিষেধের আওতার মধ্যে থাকছে পর্যটন কেন্দ্রগুলো, তারপরে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় যে সমাবেশগুলোর বিষয় আছে, এগুলো আস্তে আস্তে আমরা সে সিদ্ধান্ত নেব। গণপরিবহন, সরকারি বেসরকারি অফিস, দপ্তর থেকে শুরু করে মার্কেট ও বাজার সহ যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল সকাল থেকে খুলছে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টার, বিক্রি হবে ট্রেনের শতভাগ টিকিট। কর্তৃপক্ষ জানায়, বিধিনিষেধ শিথিল হওয়ায় 11 আগস্ট থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। যাত্রী বসবে পাশাপাশি সিটে, মোট টিকিটের 50% অনলাইনে আর 50% বিক্রি হবে কাউন্টারে। তবে ট্রেন চলবে সীমিত সংখ্যক, 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেইল কমিউটার দিয়ে শুরু হবে 11 তারিখ থেকে ট্রেন চলাচল। এক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হবে। বুধবার থেকে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালিত হবে। রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আর রোববার থেকেই শুরু হওয়া 12 বেঞ্চে 12ই আগস্ট পর্যন্ত বিচারিক কার্যক্রম চলবে। বিচারিক আদালতে এ সময় পর্যন্ত সাক্ষ্য গ্রহণ ছাড়া সব ধরনের বিচারিক কার্যক্রম চলবে। এছাড়া ফৌজদারি মামলায় অভিযুক্তরা শারীরিক উপস্থিতিতে আত্মসমর্পণ আবেদন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে শুনানি কার্যক্রমের পদ্ধতি এবং সময়সূচি এমনভাবে নির্ধারণ এবং সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে এবং আদালত ভবনে কোনো জনসমাগম না ঘটে। আত্মসমর্পণ দরখাস্ত শারীরিক উপস্থিতিতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যতীত অন্য কোনো আইনজীবী এজলাস কক্ষে অবস্থান করতে পারবে না বলে এর আগেই নির্দেশ দেওয়া হয়েছে।
চলমান লকডাউনের ১৭তম দিনে রাজধানীর সড়কে যানবাহনের বাড়তি চাপ। রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও ভাড়ায় চালিত প্রাইভেট কার চলাচল করেছে। ভাড়া নিয়েও চলেছে নৈরাজ্য। সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের সময়সীমা শেষ হওয়ার আগেই রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে জনসাধারণের ভিড়। ক্রমেই বাড়ছে বিধিনিষেধ ও নির্দেশনা না মানার প্রবণতা। প্রবেশ পথগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেলেও রাজধানীতে ফিরতে দেখা যায় অনেককেই। সংক্রমণ ঠেকাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় এবং গলিতেও বেড়েছে ভিড়। অন্যদিকে লকডাউনের মধ্যেই রাজধানীর প্রায় সকল পাড়া মহল্লায় সব ধরনের দোকানপাট স্বাভাবিক সময়ের মতোই খোলা থাকতে দেখা গেছে। কোনো ধরনের স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। রাজধানীতে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে প্রতিটি টিকাদান কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। কেন্দ্রগুলোতে ছিল না সামাজিক দূরত্ব, লাইনে দাঁড়িয়ে সিরিয়াল পাওয়া নিয়ে ছিল নানান অভিযোগ। এদিকে অনলাইনে আবেদন করে যারা দীর্ঘদিনেও টিকা নেওয়ার SMS পাননি তাদেরকেও দেখা গেছে গণটিকার লাইনে দাঁড়িয়ে টিকা নিতে। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন রোববার সকাল ৮টা রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনের চিত্র এটি। করোনার টিকা নিতে নির্ধারিত সময়ের ৩ থেকে ৪ ঘন্টা আগেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে টিকা কেন্দ্রে ভিড় করেন মানুষ। আমি সকাল ৫টা বাজে দাঁড়িয়েছি এবার টিকা দেওয়ার জন্য। ভোটার আইডি কার্ডের মধ্যে মোবাইল নাম্বার এটা দিলেই তারা টিকা দিয়ে তারপর একটা কার্ড দিয়ে দেয়। ঢাকার প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে উপচে পড়া ভিড়। টিকা নিতে যারা এসেছেন তাদের অনেকের ছিল নানা অভিযোগ। লাইনের পর লাইনে দাঁড়াই হয়রান হয়ে গেছি। এখন আমাদের বয়স্ক মানুষ, আমাদের শক্তি তো কুলান, এখন আর আমরা দাঁড়াই এখন থাকা সম্ভব না। আমার টিকা আমি দিতে পারছি, কিন্তু আমার বিবি দিতে পারে নাই। ওনার সামনে 30 জন ছিল, তারপরে 150 জন লোক কিভাবে হইল? আমি 3 নম্বরে এসে 103, এই যে বাকি 100 জন, এর মধ্যে স্বজন প্রীতি, গাদাগাদি সবকিছু এইভাবে কখনো হয়? এখানেই তো কোভিড-19 অনেক ছড়াইতেছে। কর্তৃপক্ষ বলছে যারা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে না পারেন তাদের পরের দিন অগ্রাধিকার দেয়া হচ্ছে। ভিড় থাকবে, তবে এখানে আমাদের যেটা করা হচ্ছে যে আগে রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং রেজিস্ট্রেশন করার পরে টিকাদান কেন্দ্রে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সবাই প্রতিদিন মোটামুটি ম্যাক্সিমামই পাচ্ছে, হয়তো অল্প কিছু থাকছে। এটা আমরা পরের দিন আবার প্রথম দিকে আবার তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে অনলাইনে টিকার আবেদন সাড়া না পাওয়ায় অনেকে গণটিকার লাইনে এসে টিকা নিচ্ছেন। রিপিট কোনো মেসেজ আসে না, এজন্য আমি আজকে গণটিকার কার্যক্রমে অংশগ্রহণ করছি। এখানে আমি স্বচ্ছতার সহিত এখানে আমি আইসা টিকা নিয়ে নিছি। অলমোস্ট 1.5 মাসের বেশি হয়ে গেছে রেজিস্ট্রেশন করেছি, কিন্তু এখনো SMS এর কোনো ইয়াই নাই, খবরই নেই। এখন কতদিন বসে থাকবো, এর জন্য আসছে এখানে টিকা দিতে। যাদের আর কি অনলাইনে রেজিস্ট্রেশন করছে তাদের আর কি যদি রেজিস্ট্রেশনের তারিখ না এসে থাকে আমরা তাদেরকে টিকাটা দিয়ে দিতেছি। ঢাকা দক্ষিণে ৭৫ ও উত্তরে ৪৬টি কেন্দ্রে চলছে গণটিকার কার্যক্রম। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চালানো হলো টিকা ক্যাম্পেইন। সকাল ৯টা থেকে দেশব্যাপী ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় চলেছে এই কর্মসূচি। নিবন্ধন করে যারা SMS পাননি তাদেরও এই কর্মসূচির আওতায় টিকা নেওয়া হয়েছে। গণটিকা কর্মসূচিতে রোববার সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। টিকা দেয়া হচ্ছে কেবল NID কার্ড দেখেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি 21টি ইউনিয়নে চলে দ্বিতীয় দিনের গণটিকা কার্যক্রম। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। পৃথিবীর অনেক উন্নত দেশ টিকা পায়নি, তখন কিন্তু বাংলাদেশ টিকা নিয়ে এসছে। এটার থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের মানুষ সবাই টিকা নিচ্ছে, কিন্তু ধাপে ধাপে। হাটহাজারীতে টিকার প্রথম ডোজ নিয়েছেন হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের গাড়িতে বসেই টিকা নেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের ৮৪টি কেন্দ্রে চলে গণটিকা কার্যক্রম। সিটি এলাকায় দেয়া হচ্ছে মডার্নার টিকা, এছাড়া ইউনিয়ন পর্যায়ে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। খুবই দ্রুত হয়ে গেছে কাজ এবং কোনো সমস্যা হয়নি। কি অসুবিধা নেই, ইজি করে আসলাম, দিয়ে চলে এলাম। বরিশালের গৌরনদী উপজেলা সহ সব জায়গার কেন্দ্রে দেখা গেছে টিকা গ্রহীতার ভিড়। কার্যক্রমের আওতায় বরিশাল বিভাগের 6 জেলায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হচ্ছে। সুন্দরভাবে দেওয়া হয়েছে, কোনো আলাপও পাইনি। এখানে
সিলেটে জেলা পর্যায়ে গণটিকা কার্যক্রমের পাশাপাশি সিটি কর্পোরেশনের ৮১টি কেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইন। গণটিকা কর্মসূচিতে গতকাল সিলেট জেলা ও মহানগরে ৮৪,০০০ টিকা দেয়া হয়েছে। এছাড়া নিবন্ধন করে যারা এখনও SMS পাননি তাদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে। প্রেফারেন্সের তালিকায় রেখেছি যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু টিকা গ্রহণ করতে পারে নাই, ওনাদের আমরা স্পটেই তাদেরকে রেজিস্ট্রেশন তো তাদের করাই আছে, স্পটে তাদের আপডেট দিয়ে আমরা টিকাগুলি দিয়ে দিব। বগুড়ার ১০৯টি ইউনিয়নে দেয়া হচ্ছে গণটিকা। এছাড়া ১২টি পৌরসভায়ও চলে এই কর্মসূচি। তবে বুথ কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির অভিযোগ অনেকের। শুধু লাইনটা লম্বা এবং ভিড়, এটা একটু দূরত্ব ডিস্টেন্স করে যদি মার্কিং করে আমাদের দাঁড়ানো হতো তাহলে হয়তো সবাই মেনটেন করতে ব্যাপারটা। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় চলে দ্বিতীয় দিনের গণটিকা কর্মসূচি। প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে দীর্ঘ লাইন, তাই ভোগান্তি কমাতে আরও বুথ বাড়ানোর দাবি জানান টিকা গ্রহীতারা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার গণটিকা কার্যক্রম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ বিএনপির। ওবায়দুল কাদেরের দাবি টিকা নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে বিএনপি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ গণটিকার নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেছেন। করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর টিকা কার্যক্রমের শুরু থেকেই দলটির নেতারা নানা বিভ্রান্তিকর মন্তব্য করছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ বঙ্গমাতা ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজকে মানুষকে বিভ্রান্ত করছেন। যত টিকা দেয়া হবে সব টিকার আয়োজন বিদেশ থেকে করে এবং এগুলো চালান নিশ্চিত করে শেখ হাসিনা এই গণটিকা কার্যক্রম শুরু করেছেন। সরকার গণটিকা কর্মসূচিতেও দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি টিকা কার্যক্রমকে সার্বজনীন করার দাবি জানান। এই গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ করছে। স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও এনজিওদের সম্পৃক্ত করলে এই ধরনের দলীয়করণের সম্ভাবনা কম থাকত। পর্যাপ্ত টিকা সংগ্রহ না করে গণটিকার নামে সরকার মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 241 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ঢাকা বিভাগেই 105 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 22,652 জনে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 10,299 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 24.52%। রোববার এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 2 সপ্তাহ ধরেই করোনায় দিনে 2 শতাধিক মৃত্যু হচ্ছে। রোববারও 241 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 105 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে 59 জন, খুলনায় 30, বরিশালে 12 জন মারা গেছে। বাকি 4 বিভাগে মৃত্যু হয়েছে 35 জনের। 42,003টি নমুনা পরীক্ষায় 10,299 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 13,53,695 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 24.52%। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যখনই সুযোগ পাওয়া যায় যত শীঘ্র সম্ভব টিকা নেয়া এবং ঘরের বাইরে যখনই যাই মুখোশ পরিধান করা এবং যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ মুখোশটা না খোলা, এবং যারা আমার সাথে বা যাদের সাথে আমি একই ঘরে বসবাস করি না, সে আত্মীয় হোক, বন্ধু হোক, সহকর্মী হোক, তার থেকে 6 ফিট দূরে থাকা। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 16,627 জন। এ পর্যন্ত মোট সুস্থ 12,05,447 জন। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জে করোনা রোগী বাড়ায় জেলা সদর হাসপাতালে বেড়েছে অক্সিজেনের চাহিদা, কিন্তু সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি এখনো চালু না হয় রোগীরা পড়ছেন ভোগান্তিতে। স্বজনদের দাবি নিজ উদ্যোগে বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুতই অক্সিজেন প্ল্যান্টটি চালু করে সংকটের সমাধান করা হবে।
হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে গড়ে প্রতিদিন করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন 50 থেকে 70 জন রোগী। তবে হাসপাতালে ভর্তি হলেও নেই অক্সিজেন পাওয়ার নিশ্চয়তা। জেলা সদর হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড ঘোষণা করলেও চালু হয়নি সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা। সংকট হয়েছে অক্সিজেন সিলিন্ডারের, ফলে হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের অনেকেরই নিজ দায়িত্বে অক্সিজেনের ব্যবস্থা করতে হচ্ছে। ভর্তি জায়গা তো অক্সিজেন নাই, আমি বাইরে থেকে আইন না অক্সিজেন দিয়ে ইউজ করা যাইতেছে। বলতেছে এর বেশি আমাদের কিছু দেওয়ার নেই, আপনারা সিলেন্ডার ডাক্তার নিয়ে যাবেন। 2 দিন আগে একটা ফাউন্ডেশন ওই জায়গা থেকে কিছু অক্সিজেন নিয়ে যেতে দেখছি, কিন্তু উপরে অক্সিজেন উঠতে দেখিনি। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহায়তায় হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করা হচ্ছে। এনজিও সংগঠনের মাধ্যমে আমরা সরাসরি সেই অক্সিজেন সিলিন্ডারগুলো কাজপুরে পাঠিয়ে ওখান থেকে রিফিল করে নিয়ে আসার কারণে এখন আমরা আলহামদুলিল্লাহ অক্সিজেন সংকটটা উত্তরণ করতে পেরেছি। হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি গত বছরের ডিসেম্বরে চালুর ঘোষণা দেওয়া হলেও তা হয়নি। জেলা প্রশাসক জানালেন, প্ল্যান্ট দ্রুত চালুর লক্ষ্যে কাজ চলছে। আমাদের এই কাজটি করছে লিন্ডে নামের প্রতিষ্ঠানটি, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আমাদেরকে কথা দিয়েছে যে আগামী 14 তারিখের মধ্যে তারা তাদের সম্পূর্ণ কাজটি করতে সক্ষম হবে। যদি এটা হয় তাহলে আমরা আশা করছি যে অচিরেই আমাদের লিকুইড অক্সিজেন প্ল্যান্টটিও চালু করা সম্ভব হবে। হবিগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে প্রায় 5,500 মানুষের, আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। 24 ঘন্টায় নতুন করে 211 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসে আক্রান্তের 80%ই দক্ষিণ ঢাকার বাসিন্দা। আগস্টের প্রথম 8 দিনেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা 1790 জন। এর মধ্যে 342 জন উত্তর ঢাকার আর দক্ষিণের বাসিন্দা 1448। মোট আক্রান্তের 80 ভাগই দক্ষিণ ঢাকার। গত সপ্তাহের চেয়ে 11% রোগী কমেছে ঢাকা উত্তরে। অভিযানের পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে মাঠে আছেন মেয়র আতিকুল ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন নানা উদ্যোগ। আমাদের কম, কিন্তু এই কমটা মুখে বলে ঘুমায় থাকলে হবে না, এই কমটা বলে এসির মধ্যে থাকলে হবে না। আমি প্রত্যেকটা কাউন্সিলরকে অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি, কাউন্সিলর সহ আমাদের সকল সিটি কর্পোরেশনের সকল সংরক্ষিত কাউন্সিলর সহ সকল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীকে বলবো, ডেঙ্গি মশা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকে মাঠে থাকতে হবে। এডিসের লার্ভা নির্মূলে টানা অভিযান চলছে দক্ষিণ ঢাকায়ও। তারপরও উন্নতি হয়নি পরিস্থিতির। গত সপ্তাহে রোগী ছিল 69%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80%। আর আমরা যারা কাউন্সিলর হিসেবে এখানে রয়েছি, তারা কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু রাত অবধি কিন্তু আমরা সমস্ত কিছু মনিটরিং করছি এবং আমাদের মাইকিং হচ্ছে প্রতিদিন। তা আমি আশাবাদী যে ধানমন্ডিবাসী আসলে খুব সচেতন এবং ধানমন্ডির চিকুনগুনিয়া, ডেঙ্গু এটা আমরা আমাদের সেপ্টেম্বরের মধ্যেই আমরা এটাকে আয়ত্তে নিয়ে আসবো এবং যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। তবে এখনও সচেতন নন নগরবাসীদের অনেকেই। এখনও পরিত্যক্ত পাত্রে জমে থাকছে পানি, হচ্ছে লার্ভা। পানিটা যে তাঁবু টানানো, তো তাঁবুটার কারণে ভিতরে পড়াতে ডাইবে একটু জমে গেছে, আবার পরিষ্কার করে নেব আমরা। বৃষ্টিতে এটা অপরজনা মানে একটা ইয়ে হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করার জন্য আমরাও তাদের চাপ দিছি যাতে পরিষ্কার করে এটা পরিচালনা করতে পারে। এ কারণেই রোববার এডিস নির্মূল অভিযানে দক্ষিণ সিটিতে জরিমানা করা হয়েছে 80,000 টাকা। তবে জরিমানা গুনতে হয়নি উত্তর ঢাকার কোনো বাসিন্দার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পাশে থেকে প্রতিটি কাজে বঙ্গবন্ধুকে নীরবে অনুপ্রেরণা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে ফজিলাতুন্নেসা মুজিব পদক 2021 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। এবছরই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক চালু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লী উন্নয়নে অবদানের জন্য চলতি বছর থেকে 5 বাংলাদেশি নারীকে দেয়া হলো এ পদক। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গমাতা প্রতিটি কাজে নীরবে থেকে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়েছেন। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধেও অবদান ছিল বঙ্গমাতার।
তার যে ধৈর্য, সাহস এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়া, যা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং বাস্তবায়ন করতে যথেষ্ট অবদান রেখে গেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বঙ্গমাতার বেশ কিছু সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারার কারণেই স্বাধীনতা অর্জন সহজ হয়েছে, কেননা তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময়ের সবচেয়ে বড় গেরিলা। বোরখা পরে তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বিশেষ করে পলাশী মোড়ে অথবা আজিমপুর কলোনিতে আমাদের কোনো দূর আত্মীয়র বাসা, সেখানে যে ছাত্রদের সাথে দেখা করা, তাদেরকে দিক নির্দেশনা দিয়ে আবার ফিরে এসে তিনি আমাদেরকে নিয়ে বাসায় ফিরতেন, এর বিস্তারিত আমার কিন্তু লেখায় আছে, সেই জন্য আমি বেশি বলছি না। তো এই যে একটা গেরিলা যুদ্ধ, আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি সবসময় এটা বলি যে আমার মা ছিলেন সব থেকে বড় গেরিলা। এ বছরই প্রথমবারের মতো বঙ্গমাতার জন্মদিন পালন হলো জাতীয়ভাবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সকালে বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক প্রতিনিধি নিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ অন্যান্য গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে। পরিমণি, পিয়াসা এবং মৌয়ের অপরাধের সাথে আর্থিক খাতের প্রভাবশালী কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সিআইডি। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। গ্রেপ্তার 6 জনের বাসা থেকে মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সেগুলোর ফরেনসিক করে অভিযুক্তদের শনাক্ত করা যাবে বলে দাবি সিআইডির। গ্রেপ্তার পরিমণি, পিয়াসা, মৌ, রাতসহ 6 জনের বাসায় শনিবার আবারও অভিযান চালায় সিআইডি। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের প্রতারণা, অনৈতিক কার্যক্রম ও ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত নানা পেশার অনেকের নাম পাওয়া গেছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সত্যতামূলকভাবে কারো নাম বলা হচ্ছে, সেগুলো তারা ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটিকে বিবেচনায় রেখে আমরা যাচাই বাছাই করে আমরা অগ্রসর হচ্ছি। নানা পেশার লোক জড়িত আছে, কিন্তু এই মুহূর্তে কোনো পার্টিকুলারলি পেশার কথা আমি বলবো না। সিআইডি আরও জানায়, ভুক্তভোগী কেউ অভিযোগ না করলেও প্রতারণার শিকার অনেকের নাম পাওয়া গেছে। পরিমণি, পিয়াসাও বেশ কিছু নাম জানিয়েছে। এবং জিজ্ঞাসাবাদে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। এই বিষয়গুলোতে অবশ্যই আমরা নজর দিব, যে যারা সত্যিকারে ভিকটিম তাদের বক্তব্য আমরা নিব এবং তাদের বক্তব্য নিয়ে তাদের বক্তব্য যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পরেই আমরা তখন বলতে পারবো যে আসলে কারা এর সঙ্গে জড়িত। ভুক্তভোগীদের বক্তব্য নিয়ে এসব ঘটনার সাথে জড়িতদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানায় সিআইডি। বেশি আমরা আলামত উদ্ধার করছি এবং এটি ছিল। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে 6 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। অনিয়ন্ত্রিত গতির কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ যাত্রীদের। নাটোরের বনপাড়া থেকে 11 যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল পিকআপ ভ্যানটি। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। আহত 6 জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। যাত্রীদের অভিযোগ, চালকের অদক্ষতা আর বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা। জোরে টাইনে আসছিল গাড়িওয়ালা জোরে টাইনে আসছিল, ধাক্কা মারি যে নামে গেছি। এই রাস্তার টিকিটগুলো অনেক আঁকাবাঁকার কারণে যখন ওভার স্পিড হয় গাড়ি, একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে যায়, সামনে থেকে যখন আরেকটা গাড়ি চলে আসে তখন ড্রাইভাররা নিয়ন্ত্রণ হারায় ফেলে। স্পটে 5 জন এবং আরও বেশ কয়েকজন আহতকে আমাদের স্থানীয় লোকজন হাসপাতালের দিকে নিয়ে গেছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যদের 25,000 টাকা ও আহতদের চিকিৎসার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। নাটোর জেলার যিনি মারা গিয়েছেন তাকে আমরা তাৎক্ষণিকভাবে 25,000 টাকা দিচ্ছি দাফন কাফনের জন্য। আর অন্যান্য জেলার যারা রয়েছে তারা আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছি এবং পাশাপাশি লাশ যাতে নির্বিঘ্নে সেখানে পৌঁছাতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চিত করব। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ট্রাককে টেক ওভার করতে যেয়ে আর কন্ট্রোল করতে পারে নাই, পরে নিচে পড়ে গেছে। স্পটেই তাদের 5 জনের মৃত্যু হয়েছে, পরবর্তীতে আরেকজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক আর 4 জন সুস্থ আছেন। লকডাউনের মধ্যেই গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা খুলে দেয় ছোট ছোট যানবাহনে গন্তব্যে ছুটছে মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে থাকছে খেলার খবর। জানাচ্ছি শিরোনামগুলো। মিরপুরে কাল শেষ টি-20, দলীয় সমন্বয়ে ইতিবাচক শরীফুল, কন্ডিশনের সাথে মানিয়ে সাহসী সোয়েবসন। এবং চোখের জলে বার্সেলোনাকে বিদায় বললেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার জন্য অপেক্ষায় পিএসজি। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের শেষ টি-20 কাল। চতুর্থ ম্যাচ জিতে সাহস ফিরেছে অজিদের মধ্যে। 3 স্পিনারের পরিকল্পনায় ধারাবাহিকতা চায় অতিথিরা। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে জয় দিয়েই মিশন শেষের প্রত্যয় মাহমুদুল্লাহদের। মিরপুরে ম্যাচ শুরু কাল সন্ধ্যা 6টায়। 5 দিনে 4 ম্যাচ, ঐতিহাসিক সিরিজ জয় আসলেও টানা খেলার ধকল থেকে গেছে। ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে 4 ম্যাচে একই একাদশ নামিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচের আগে একদিন ছুটি, একটু হলেও মুস্তাফিজ সাকিবদের ক্লান্তি দূর করতে পারে। অবশেষে মিরপুরের উইকেটের ধরন বুঝে 3 স্পিনার কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে অজিরা। শেষ ম্যাচে ব্যবধান কমাতে সেই পরিকল্পনায় করতে চায় সফরকারী দল। শেষ ম্যাচে 3 স্পিনার 12 ওভার বল করেছে, যা কাজে দিয়েছে। এই ম্যাচেও সেই পরিকল্পনা থাকবে। উইকেটের সাথে অনেকেই মানিয়ে নিয়েছেন। শেষ ম্যাচে সেটা কাজে লাগাতে পারলে 3-2 সিরিজ শেষ করা সম্ভব। যে লক্ষ্য নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ তা পূরণ হয়েছে। সিরিজ জয়ের পরেও আছে অতৃপ্তি, সেটা ব্যাটসম্যানদের নিয়ে। সে ব্যর্থতা কাটিয়ে শেষটা জয় দিয়ে করতে চায় মাহমুদুল্লাহর দল। পরীক্ষা নিরীক্ষা নয়, অপরিবর্তিত একাদশেই খেলার সম্ভাবনা বেশি। কেউ কারোর উপর ভরসা করতেছে না, সবাই নিজের উপর ভরসা করতেছে। একজন গেলে আরেকজন ধরতেছে। তো এই জিনিসটা যতদিন থাকবে আমার মনে হয় যে টিমকে জয় এনে দেওয়া খুব সহজ হবে। কারণ সবাই যদি সবার দিক থেকে পজিটিভ থিঙ্কিং করে যে আমি যখন সুযোগ পাবো আমি আমার সেরাটা দিয়ে আমি দলকে জিতিয়ে আনবো, তো এইভাবে যখন ভাবতে থাকবে, একজনের উপর ভরসা না করবে, তখন ইনশাল্লাহ খুব ইজি হবে খেলাটা। 4 ম্যাচে উইকেটে বড় কোনো পরিবর্তন নেই, শেষ ম্যাচেও আসবে না। স্পিনারদের জন্যই থাকবে সহায়তা। আরও একটা লো স্কোরিং ম্যাচে বৃষ্টির বাধা পড়তে পারে, তবে ভেস্তে যাওয়ার শঙ্কা নেই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের লড়াইয়ে আছেন সাকিব আল হাসান। জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়নে সাকিবের সঙ্গী অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও উইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। এই ভালো খবর সাকিবের জন্য অনুপ্রেরণার হতে পারে অজিদের সাথে শেষ টি-20তে জ্বলে ওঠার রসদ। ক্রিকেট এমনই, কখনো দুহাত ভরে দেয়, আবার কখনো তা বড্ড নিষ্ঠুর। তিক্ততা হয় সঙ্গী। 1 ওভারে 5 ছক্কা হজমে ভক্তদের হৃদয় ভেঙেছেন সাকিব। তাতে মনোবলে চিত ধরেছে কি? চ্যাম্পিয়ন ক্রিকেটাররা শুধু এগিয়ে যেতে জানেন। সাকিবও অপেক্ষায়। মিরপুরে অজিদের সাথে শেষ লড়াইয়ে হতে চাইবেন জয়ের নায়ক। বিভীষিকাময় অভিজ্ঞতা 24 ঘন্টা না পেরোতেই ভালো খবর সাকিবের জন্য। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনয়ন পেয়েছেন টাইগার নাম্বার 1। জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্স সাকিবকে এই তালিকায় এনেছে। সেরা হতে তার লড়াই অস্ট্রেলিয়ান মিচেল মার্শ আর উইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রের সাথে। ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন মাস সেরা ক্রিকেটার। আইসিসির মনোনয়ন সাকিবের জন্য বিশেষ তো বটেই, সেই প্রেরণা নিয়ে অস্ট্রেলিয়াকে পোড়াতে চাইবেন। আর 2 উইকেট পেলেই মালিঙ্গার পর আন্তর্জাতিক টি-20তে উইকেটের সেঞ্চুরি পূরণের কীর্তি গড়বেন। লো স্কোরিং ম্যাচে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাটসম্যান সাকিবের অবদান। দলের পক্ষে সর্বোচ্চ 103 রান তারই, কিন্তু সেট হয়ে বড় রান করতে না পারার হতাশা সঙ্গী হয়েছে প্রতি ম্যাচে।
সে বৃত্ত ভেঙে অসাধারণ কিছুতেই স্বস্তি খুঁজে নিতে চাইবেন টাইগার পোস্টার বয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাকালে কঠিন চ্যালেঞ্জে সফল জাপান। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা নামল টোকিও অলিম্পিকের। 23 জুলাই যে মশাল জ্বলেছিল সেটি নিভিয়ে শেষ হলো গেমসের যাত্রা। শেষ দিনের নাটকীয়তায় চীনকে টপকে শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের। 17 দিনের ক্রীড়াযজ্ঞ শেষে বিদায়ের সুর। শঙ্কা সমালোচনা এড়িয়ে টোকিও অলিম্পিক শেষ হলো আগামীর বার্তা দিয়ে। সমাপনী অনুষ্ঠানের শুরুতেই ছিল বিভিন্ন দেশের অ্যাথলিটদের আনন্দমুখর উপস্থিতি। এরপর শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। করোনাকাল আবার লড়াই জমেছে জমজমাট। শেষ দিনে চূড়ায় ওঠার সুযোগ হাতছাড়া করেনি যুক্তরাষ্ট্র। টানা সপ্তমবার মেয়েদের বাস্কেটবলে সোনা জিতে ওদের উড়ন্ত শুরু। ফাইনালে স্বাগতিক জাপানকে হারায় 90-75 পয়েন্টে। পরের সাফল্য সাইক্লিংয়ে, তাতে ধরে ফেলে চীনকে। আর মেয়েদের ভলিবলের ফাইনালে ব্রাজিলকে উড়িয়ে ইতিহাস গড়ার সাথে এককভাবে শীর্ষে ওঠে যুক্তরাষ্ট্র। ওদের শ্রেষ্ঠত্বেই শেষ হলো এবারের অলিম্পিক। চীনের সঙ্গে ব্যবধান 1 স্বর্ণের। মার্কিন অ্যাকাউন্টে সর্বোচ্চ 113 পদক। 3-এ থাকা স্বাগতিক জাপানের 27 স্বর্ণ, 4-এ গ্রেট ব্রিটেন। পরের অবস্থানে রাশিয়ান অলিম্পিক কমিটি। শেষ বেলায় আলো কেড়ে নেন ইলিয়ড কিপচোগে। ম্যারাথনে টানা দ্বিতীয় স্বর্ণ বাগিয়ে অন্যতম সেরা অলিম্পিয়ান বনে গেছেন কেনিয়ার এই অ্যাথলিট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় মেসি অধ্যায়ের সমাপ্তি হলো। নিউ ক্যাম্পে শেষ সংবাদ সম্মেলনে চোখের জলে প্রাণের ক্লাবকে বিদায় বললেন আর্জেন্টাইন মহাতারকা। গণমাধ্যমের দাবি, শিগগিরই পিএসজির সাথে চুক্তি সম্পন্ন হবে। কাল অথবা পরশু প্যারিসে গিয়ে মেডিকেল টেস্ট দেবেন মেসি। নিস্তব্ধ ন্যু ক্যাম্পের প্রেস কনফারেন্সে শেষবার এলেন লিওনেল মেসি। স্ত্রী সন্তানেরা ঠিক তার সামনেই আছেন, দীর্ঘদিনের সতীর্থরাও। সময় এসেছে বিদায় বলার, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদলেন অঝরে। ধরে আসা কণ্ঠে প্রিয় ক্লাবের উদ্দেশ্যে দিলেন ছোট্ট বিদায় বক্তৃতা। 13 বছর বয়সে এখানে এসেছিলাম আমি। আজ 21 বছর পর ক্লাবটা ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার 3 কাতালান আর্জেন্টাইন সন্তান। ক্লাবটাতে যা করেছি তা নিয়ে আমি গর্বিত। প্রিয় সমর্থকদের যে মাঠ থেকে বিদায় জানাতে পারলেন না, এই আক্ষেপও ঝরল তার কণ্ঠে। জানালেন থাকার সব চেষ্টাই করেছে বার্সেলোনাও। ক্লাব ছাড়তে হচ্ছে, এতে ভীষণ কষ্ট হচ্ছে। এই ক্লাবটাকে আমি প্রচন্ড ভালোবাসি। এমন একটা মুহূর্ত আসবে এটা আমি কখনো ভাবিনি। গত বছর আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম, এই বছর তা নয়। এটা আমার ঘর, আমাদের ঘর। আমি এখানে থাকতে চেয়েছিলাম, আর এ কারণেই কষ্টটা বেশি হচ্ছে। বার্সা বিদায় বলে দিয়েছে, অন্যদিকে মেসিকে বরণ করতে প্রস্তুত পিএসজি। 2 বছরের চুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতাই কেবল বাকি। মঙ্গলবারের জন্য বিখ্যাত আইফেল টাওয়ারও নাকি ভাড়া করে রেখেছে লা পার্সিয়ান। শিগগিরই স্বাস্থ্য পরীক্ষার জন্য প্যারিস যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। পিএসজি একটা সম্ভাবনা, তবে সত্যি বলতে কারো সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে, দ্রুত হয়তো চূড়ান্ত হয়ে যাবে। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। বিদায় বেলায় মেসির কণ্ঠে উচ্চারিত হলো, ব্যক্তির চেয়ে ক্লাবই বড়। তাই তো প্রিয় ক্লাবে আবারও ফিরতে চান, হয়তো অন্য কোনো ভূমিকায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবারে ভিন্ন প্রসঙ্গ। নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য চর্চায় জুড়ে নেই জাপানিদের। ফুল সাজানোর কৌশল ইকেবানার মাধ্যমে তুলে ধরেছেন অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের লোগো। ফুল লতাপাতার পাশাপাশি কাগজ দিয়ে রাঙিয়েছেন অংশগ্রহণকারী দেশের পতাকাও। বর্ণিল ফুল দিয়ে সাজানো হয়েছে মিডিয়া সেন্টার। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরে। করোনায় দেশে ৭৯% পরিবার আর্থিক সংকটে। ৮০% খাদ্য ব্যয় কমিয়েছে। তারপরও খাদ্য মূল্যস্ফীতিকে দুশ্চিন্তার বিষয় বলছেন এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ কথা জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটে পিছিয়ে পড়া মানুষের জন্য কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই বলে মনে করেন সুলতানা কামাল। করোনা মহামারীর কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ায় কমেছে মানুষের আয়, এতে বেড়েছে দারিদ্র্যের হার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের গবেষণায় বলা হয়, শিল্প প্রতিষ্ঠানে মজুরি 6% থেকে কমে 5.5% দাঁড়িয়েছে। আর্থিক সংকটে 47% মানুষ আমিষ খাওয়া কমিয়ে দিয়েছে। অপরদিকে বছরের ব্যবধানে খাদ্যমূল্যস্ফীতি 5.41% থেকে বেড়ে দাঁড়িয়েছে 6%-এর বেশি। এতে পিছিয়ে পড়া মানুষের ওপর চাপ বাড়বে। 21-22 অর্থ বছরে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিস্থিতি আরো বেশি দুর্যোগপূর্ণ হওয়ার সংখ্যা আমরা দেখছি। ওনাদেরকে সরকার জানার পরেও করা হয় না, কারণ ওনাদের কোনো সংগঠিত শক্তি নাই। করোনা টিকার ক্ষেত্রেও পিছিয়ে পড়া মানুষগুলো অবহেলিত। টিকা সরবরাহের ঘাটতি কমাতে জিডিপির 0.5% ব্যয়ের পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। 55% থেকে আমার এই মুহূর্তে লাইনে যেটা আছে এটা 14%, আর আমি যেটুকু এখন এই মুহূর্তে করতে চাচ্ছি সেটাও হলো 35%। সেখানেও কিন্তু 20%-এর উপরে ঘাটতি রয়ে গেছে। করোনা পরিস্থিতিতে বাজেটে প্রয়োজনীয় খাতগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়নি। এতে সাধারণ ও দরিদ্রদের বিবেচনায় আনা হয়নি বলেও মনে করেন বিশ্লেষকরা। জিডিপি বৃদ্ধির যে হার আমরা দেখাচ্ছি, আমাদের পার ক্যাপিটা ইনকামের যে হার দেখাচ্ছি, সেই তুলনায় এই 1500 টাকা দিয়ে আমরা যদি বলি যে আমরা তাদেরকে দেখছি, আমি মনে করি যে সেটা আসলে তাদের প্রতি কোনো সুবিচার করা হলো না। করোনায় দরিদ্র ও পিছিয়ে পড়াদের ঘুরে দাঁড়াতে সঠিক আর্থিক প্রণোদনা ও খাদ্য সহায়তার উপর জোর দেন বিশ্লেষকরা। কর্মসংস্থান বাড়াতে মুদ্রানীতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলেও মনে করেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোম্পানি নিবন্ধনে ব্যয় হওয়া অর্থের অর্ধেকই যাচ্ছে দালালদের হাতে। এছাড়া নিবন্ধনে 89 এবং ট্রেড লাইসেন্স করতে 67 কোম্পানি দ্বারস্থ হচ্ছে তৃতীয় পক্ষের কাছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি নিবন্ধনে যোগ হচ্ছে বাড়তি খরচ। রোববার বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের এক আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। বিশ্বব্যাংকের তথ্যমতে ব্যবসা শুরু করতে সহজে বিদ্যুৎ এবং ঋণপ্রাপ্তি সহ সম্পত্তি নিবন্ধন প্রক্রিয়ায় কিছুটা সংস্কার হওয়ায় 2020 সালে ব্যবসায় উন্নয়ন সূচকের অবস্থানের কিছুটা উন্নতি হয়। তবে নানাবিধ সমস্যা রয়ে যাওয়ায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া নিয়ে করা জরিপ নিয়ে এক আলোচনার আয়োজন করে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড, যেখানে উঠে আসে কোম্পানি নিবন্ধনকারী প্রতিষ্ঠান আরজিএসসিতে একটি প্রতিষ্ঠান নিবন্ধন করতে মোট খরচ হয় 23,557 টাকা, যার মধ্যে 11,000 টাকা যায় দালালদের হাতে। ছোট ব্যবসায়ীদের জন্য মেবি কস্টলি, বাট ইটস ভেরি মিনিমাম। But when I see that 40% of the cost goes off unofficially, ওই পার্সেন্টাইলটা যখন আমি ক্যালকুলেট করি তখন কিন্তু that's when I feel that okay, the cost of doing business is very high. আলোচনায় বাণিজ্য সচিব এবং মন্ত্রী বলেন, সরকার সংস্কার করছে, সামনে আরো করা হবে। এজন্য আরজিএসসি সহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। We always talk about automation and all these things. I think last few years ব্যবসায় উন্নয়ন সূচকে ভালো করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমি আরজেএসসি কে অনুরোধ করব তারা যাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে, যাতে অটোমেশনের সুফল সব উদ্যোক্তা গ্রহণ করতে পারে। এই জরিপটিতে কোম্পানির নিবন্ধনের খরচের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক জটিলতা এবং খরচ কমাতে পরামর্শ দেওয়া হয়েছে। সংস্কারের প্রয়োজন আছে, যার জন্য সরকারি বেসরকারি খাতে সংমিশ্রণ প্রয়োজন। বিল্ডের গবেষণা বলছে, কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে পুরোপুরি অটোমেশনের প্রয়োজন। পাশাপাশি ওয়ান স্টপ সেবাও নিশ্চিতের পরামর্শ সংস্থাটির। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত 10 বছরে 3,500-এর বেশি মানুষ মারা গেছেন। আবহাওয়াবিদরা বলছেন, দেশে বনাঞ্চল কমে যাওয়া এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। সেই সাথে মানুষের অসচেতনতার কারণেই বাড়ছে বজ্রপাতে প্রাণহানি।
দেশে বজ্রপাতে মানুষের মৃত্যু ক্রমেই বাড়ছে। এবছর ৪ আগস্ট পর্যন্ত বজ্রপাতে ২৭২ জনের প্রাণহানি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য বলছে গত এক দশকে মারা গেছে ২,০০০-এর বেশি মানুষ, আর বছরে মারা যাচ্ছে প্রায় ১৫০ জন। বনায়ন ও বড় গাছ কমায় বজ্রপাত আশঙ্কাজনক হারে বাড়ছে। বজ্রপাত থেকে বাঁচতে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যখন বজ্রপাত শুরু হয় তখন খোলা জায়গায় থাকা যাবে না, বাড়িতে আশ্রয় নিতে হবে, অথবা কোনো গাছের নিচে আশ্রয় নিতে পারবে না, কোনো মাঠে থাকতে পারবে না, এবং কোনো লৌহজাত খাম্বা বা কোনো ইলেকট্রিক কোনো খাম্বা কোথাও আশ্রয় নিতে পারবে, এবং কোনো লৌহজাত দ্রব্যের সংস্পর্শে থাকা যাবে না। বজ্রপাতের সময় খোলা জায়গা, উঁচু স্থান, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তারা। মানুষ যদি দেখে যে মেঘ ডাকছে বা বজ্রপাতের আপনার বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, তাহলে তারা যেন ওই মেঘটা চলে যাওয়া পর্যন্ত ঘরে বসে থাকে। ফাঁকা জায়গায় থাকলে, মাঠে মানুষ থাকলে ওই ধরনের মেঘ দেখলে বাড়ি চলে আসবে। এইটুক যদি এরা মেনে চলে তাইলে এইসব মানে আনওয়ান্টেড ডেথ কমে যাবে অনেক। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি বেশি করে বড় গাছ লাগানোর তাগিদ বিশেষজ্ঞদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে এবছর টোকিওতে বসেছে অলিম্পিকের আসর। সংক্রমণ রোধে নানা নিষেধাজ্ঞা থাকায় দেখা মেলেনি বিদেশি পর্যটকদের। এরপরেও অলিম্পিক আয়োজনে নিজেদের ঐতিহ্য তুলে ধরার চেষ্টার কোনো কমতি ছিল না জাপানের। বিশ্বের যে কয়টি দেশ নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য বেশ যত্ন সহকারে সংরক্ষণ করে আসছে, জাপান তাদের মধ্যে অন্যতম। জাপানের প্রকৃতি তার অফুরন্ত ভান্ডার সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। প্রতি বছরই জাপানে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। করোনা মহামারীর মধ্যে আয়োজিত টোকিও অলিম্পিকে বিদেশি পর্যটকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও সেখানে ছোট্ট পরিসরে তুলে ধরা হয়েছে নিজস্ব সংস্কৃতি। শান্তির বার্তা দিতে প্রকৃতির কোনো বিকল্প নেই। অলিম্পিকের এই আসরে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যের পাশাপাশি আতিথেয়তা তুলে ধরতে প্রকৃতিকেই বেছে নিয়েছে জাপান। জাপানের ঐতিহ্যবাহী ফুল সাজানোর কৌশল ইকেবানার মাধ্যমে তুলে ধরা হয়েছে অলিম্পিক এবং প্যারালিম্পিকের লোগো। সেই সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বর্ণিল ফুল দিয়ে সাজানো হয়েছে অলিম্পিকের মিডিয়া সেন্টার। দৃষ্টি এড়ায় না জাপানের বিখ্যাত শিল্পকর্ম অরিগামি। ফুল লতাপাতার পাশাপাশি কাগজ দিয়ে তুলে ধরা হয়েছে অংশগ্রহণকারী দেশের পতাকাও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিলেতিন সংবাদ রাত ৯টায়। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।